তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের শুরু করেছিলাম আমার এই ইউটিউব চ্যানেলটি ইতিহাসের একটি বই রিভিউ দিয়ে। তো সেই ইতিহাস দেখতে দেখতে আজ 8 মাস হয়ে গেল। এবার তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা। তার আগে আমি ইতিহাসের কয়েকটি সাজেশন দিয়ে দিচ্ছি। আমার ইতিহাস সাবজেক্ট, আমি ব্যস্ততার কারণে এবার 11-এর ক্লাসটা ইতিহাসের ভালো করে করাতে পারিনি, কিন্তু সেমিস্টার 1-এ আমি সমস্ত কিছুই কমপ্লিট করে রেখেছিলাম। দুর্ভাগ্যবশত ক্লাস 10 মাধ্যমিক এবং এই বছরের যেহেতু লাস্ট উচ্চ মাধ্যমিক, তাদের ক্লাসগুলো করানো এবং অফলাইনের অনেক ক্লাস থাকে। সেই জন্য আমি খুবই দুঃখিত যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের টপিক অনুযায়ী ক্লাসগুলো করাতে পারেন। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, থার্ড সেমিস্টার একদম এপ্রিল মাস থেকে তোমাদের ইতিহাসের প্রতিটা অধ্যায়ের একদম টপিক ধরে ধরে ক্লাস হবে এখানে, একদম সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখো, তোমাদের জন্য এইবার কোন কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ স্কুলে এই কোশ্চেনগুলোই আসবে, যেহেতু স্কুল কোশ্চেন করবে তাই একটু বেশি কোশ্চেনও থাকতে পারে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো স্টার মার্ক দিয়ে রেখেছি। তো প্রথম দেখো, রাষ্ট্রের প্রকৃতি ও শাসন যন্ত্র যে অধ্যায়টি, সেখান থেকে তোমাদের টোটাল নাম্বার আসবে 15। 3 নাম্বারের একটি আসবে, 4 নাম্বারের একটি আসবে এবং 8 নাম্বারের একটি, টোটাল 15। তো 3 নাম্বারের জন্য আমি সবগুলো নাম্বারিং করে রেখেছি, যেগুলি ইম্পর্টেন্ট আছে 3 নাম্বারের জন্য সেগুলো দেখো। কাকে কেন ভারতের ম্যাকিয়াভেলি হয়, এটা একদম আমি প্রথমের দিকে উত্তর সহ লিখে রেখেছি, আমার ভিডিও দেখতে পারো। তারপর অর্থশাস্ত্র টিকা বিষয়বস্তু, এটাও লিখেছি। সপ্তাঙ্গ তত্ত্ব কি, মণ্ডল তত্ত্ব কি, এগুলো লিখিয়ে রেখেছি, এই ক্লাসগুলো আমি করিয়েছিলাম। তারপর শরীয়ত উলেমা, এগুলোও লিখেছিলাম, এগুলো তোমরা করবে। তারপর টিউডার বিপ্লব কি, তারপর এখানে রয়েছে অ্যাক্ট অফ সুপ্রিমেসি, এগুলো আমি লিখাইনি কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বই থেকে করে নিও। সিজদা ও পাইবস কি, দাগ ও হুলিয়া কি, এবং ধর্মশ্রী রাষ্ট্র বলতে কি বোঝায়, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা করে রাখবে। টোটাল দেখো খুব বেশি কোশ্চেন নেই, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টি কোশ্চেন আছে। তার মধ্যে প্রথমের যে 3-4টি কোশ্চেন, তোমরা যদি অর্থশাস্ত্রটা ঠিকঠাকভাবে পড়ে থাকো তাহলে সেখান থেকে এই 4টি কোশ্চেন লিখতে পারবে। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন মান 4-এর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাই। 4-এর জন্য যেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে সেগুলো তোমরা একটু দেখো। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে জিয়াউদ্দিন বরনী তার ফতোয়াই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি অভিমত দিয়েছেন, এটা খুবই ইম্পর্টেন্ট পর্ষদের কোশ্চেন, এটা তোমরা করে রাখবে। তারপর রয়েছে জিয়াউদ্দিন বরনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শের কি লেখো, এই দুটির মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে তোমাদের আসবেই। তারপর রয়েছে দিল্লির সুলতানি যুগে ইকতা ব্যবস্থার পরিচয় দাও, টিকা লেখো মনসবদারি প্রথা। হ্যাঁ, তারপর আমি যেগুলো রেখেছি, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে কেন বলা হয়। তারপর যেটা রেখেছি, ইংল্যান্ডের জাতীয় রাজতন্ত্রের প্রতিষ্ঠা এবং পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধিতে টমাস ক্রমওয়েলের ভূমিকা, এটাও খুবই ইম্পর্টেন্ট, বড়তেও আসতে পারে, 4-এতেও আসতে পারে, বুঝতে পেরেছো। এবং এই অধ্যায় থেকে আমি তোমাদের 8 নাম্বারের মাত্র 3টি কোশ্চেন রেখেছি, এই 3টি কোশ্চেন করবে, আমার বিশ্বাস যে কোনো একটি পরীক্ষাতে পাবে। তো প্রথমে যে কোশ্চেনটি আমি রেখেছি, পারস্যের ক্ষত্রপ বা স্ট্র্যাপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয়, শুধুমাত্র চীনের ম্যান্ডারিন ব্যবস্থা হতে পারে, এটা 4+4 রয়েছে কোশ্চেনটা, তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনটি করো। এবং এছাড়াও দুটি যে কোশ্চেন রেখেছি সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল। 3 নম্বর রেখেছি বরণীর ফতোয়াই জাহানদারিতে রাজতন্ত্র রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল। তোমরা উপরের দুটি কোশ্চেন অবশ্যই করে যাও। এছাড়াও তোমাদের আমি 2 নম্বর অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো এবার দেখাবো, তোমাদের বলে রাখি প্রথমে যে পরবর্তী সংস্কৃতি ঐতিহ্য তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে তোমাদের 8 নম্বরের কোনো কোশ্চেন আসবে না, তোমাদের টোটাল 10 নম্বরের কোশ্চেন প্রশ্ন এখান থেকে আসবে। তার মধ্যে 3 নম্বরের আসবে 2টি এবং 4 নম্বরের আসবে 1টি, তাহলে কত, 6 + 4 10। তো তোমাদের প্রশ্ন মান 3-এর জন্য যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আমি দেখো এখানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি 12টি কোশ্চেন রেখেছি, তার মধ্যে তোমরা 2টি এখান থেকেই পাবে। তো দেখো 3 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো হলো ক্রুসেড কি, এটা তোমাদের অবশ্যই জানতে হবে। ক্রুসেড বা ধর্মযুদ্ধ, এখানে থাকতে পারে ধর্মযুদ্ধ কি, ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ কি, হ্যাঁ, যুদ্ধ কি, এটা থাকতে পারে, ভাববে যে ক্রুসেড কি, ওটাই জানতে চেয়েছে। তারপর আছে রেনেসাস বা নবজাগরণ কি, যেগুলো স্টার মার্ক দেখছো সেগুলো খুবই ইম্পর্টেন্ট। টিকা প্রথম ক্রুসেড। তারপর ইনকুইজেশন কি, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখলাম আমি এখন। তারপর তাওবাদ কি, কাকে কেন লিওন হার্ট বলা হয়, ইরাসমাস কে ছিলেন, ভক্তিবাদ কি, কনফুসীয় মতাদর্শের 4টি চু বা দর্শনবাণী কি, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর প্রথম ক্রুসেডের কারণ কি ছিল, ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল, শিশুদের ক্রুসেড কি, এগুলো তোমরা অবশ্যই 3 নম্বরের জন্য করে রাখবো। এখান থেকে তোমাদের 2টি আসবে, 2টি আসবে, বুঝতে পেরেছো, 2টি 3 নম্বরের আসবে, 6 নম্বর এখান থেকে তোমরা করতেই হবে, পেতেই হবে এখান থেকে। এবং প্রশ্নের মান 4-এ যে কোশ্চেনগুলো আমি রেখেছি সেগুলো তোমাদের দেখাই। তোমাদের এখান থেকে যেহেতু 8 নম্বরে কোনো কোশ্চেন আসবে না, 4 নম্বরে আমি প্রথমে যে কোশ্চেনটি রেখেছি সেটা হলো প্রথম ক্রুসেডকে কৃষকদের ক্রুসেড বলা হয় কেন, ভিবিআই, এটা ভিবিআই মোস্ট ইম্পর্টেন্ট। রজার বেকন কেন স্মরণীয়, মার্টিন লিথারের 55 থিসিস বলতে কি, এটা তো এখান থেকে আসবেই, বেশিরভাগ স্কুলে এই কোশ্চেনটা আসবেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তারপর আছে প্রথম 3টি ক্রুসেডের বর্ণনা দাও, তোমরা ভালো করে প্রথম 3টি ক্রুসেড পড়বে।
পড়বে, কারণ এই 3টি ক্রুসেড থেকেই যে কোনো একটি আসতে পারে। তারপর রয়েছে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, এটা আসবেই। মানে এই যে মার্টিন লুথারের যে 95 থিসিস বলতে কি বোঝো এবং ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান যে কোনো একটি পরীক্ষাতে অবশ্যই আসবে, যে কোনো স্কুলে। তারপর রয়েছে ভক্তিবাদের মূল আদর্শ বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতের সুফিবাদের সামাজিক প্রভাব, সুফিবাদ আন্দোলনের ফলাফল, সিন্টো মতবাদের মূল দিক। তারপর রয়েছে কনফুসীয় মতবাদের মূল দিক। দ্বিতীয় যেটি আমি রেখেছি, দ্বিতীয় বাইবেল কি, জেসুইট সংঘ কি, দ্য গ্রেট থ্রি কাদের বলা হয়, অবশ্যই এগুলো করে রাখবে। আর মার্টিন লুথারের যে 95 থিসিস এবং ধর্ম সংস্কার আন্দোলনের মার্টিন লুথারের অবদান, এই দুটি কোশ্চেন তোমরা অবশ্যই 4 নম্বরের জন্য রেডি করে রাখো। যারা কিছুই পড়বে না তারা অবশ্যই এই দুটি কোশ্চেন পড়ো, বুঝতে পেরেছো? তোমরা একটি কমন পাবেই। এরপর তৃতীয় অধ্যায়, তোমাদের তৃতীয় অধ্যায় থেকেও প্রথম অধ্যায়ের মতন 15 নম্বরের কোশ্চেন আসবে। টোটাল প্রথম অধ্যায় থেকে 15, তৃতীয় অধ্যায় থেকে 15 এবং দ্বিতীয় অধ্যায় থেকে 10, তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। তো দেখো, মানে তৃতীয় অধ্যায় থেকে প্রসারিত দিগন্তে, এটা খুবই মানে খুবই একটি ভালো অধ্যায়, পড়তেও ভালো লাগবে। এখান থেকে তোমাদের 3 নম্বরের জন্য আমি যে কোশ্চেনগুলি রেখেছি, খুবই সামান্য 9টি কোশ্চেন রেখেছি। দেখো, অপসারণ বিদ্যা কি, ডাইনি বিদ্যা কি, যেগুলো স্টার সেগুলো বেশি ইম্পর্টেন্ট, মুদ্রণ বিপ্লব কি, আর যেগুলো নেই সেগুলোও ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে যাও। কলম্বাস বিখ্যাত কেন, হেনরি দ্য নেভিগেটর কাকে কেন বলা হয়, কোপারনিকাসের বিপ্লব কি, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমেরিকার নাম কিভাবে হয়, জ্যোতিষশাস্ত্র চর্চার সূচনা কিভাবে হয়, বৈজ্ঞানিক বিপ্লব কি। এই কোশ্চেনগুলো তোমরা 3 নম্বরের জন্য করে রাখবে, জাস্ট 9টি কোশ্চেন। তোমরা জানো তোমাদের অধ্যায় কত বড়, কত কোশ্চেন রয়েছে বই, আমি তার মধ্যে থেকে বেছে বেছে আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যেহেতু এগুলো পড়েছি সেগুলো থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি শুধুমাত্র দিয়েছি। এরপর দেখো প্রশ্নের মান 4, জ্যোতিষ। এখান থেকে আমি মাত্র তোমাদের দেখো 5টি কোশ্চেন রেখেছি, তার মধ্যে মানে যেগুলো স্টার সেগুলো খুবই ইম্পর্টেন্ট, 5টি মানে বুঝতে পেরেছো, খুবই সামান্য কোশ্চেন। জ্যোতিষ থেকে কিভাবে জ্যোতির্বিদ্যার উদ্ভব ঘটে, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে টিকা লেখো, বারুদের ব্যবহার কিভাবে সামরিক ক্ষেত্রে বিপ্লব এনেছিল, এটাই হলো সামরিক বিপ্লব। এই কোশ্চেনটা শুধু সামরিক বিপ্লব কি এটা আসতে পারে, তখন এই কোশ্চেন উত্তরটাই লিখবে, বারুদের ব্যবহার। মুদ্রণ বিপ্লব কি, মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, অবশ্যই তোমরা করে রাখবে। গ্যালিলিও কি, তোমরা যদি এই 5টি থেকেও তোমরা শর্ট করতে চাইছো তাহলে আমি তোমাদের বলবো বারুদের ব্যবহারটা করে রাখবে, মুদ্রণ বিপ্লব করে রাখবে, প্রযুক্তি বিপ্লব না এই যে জ্যোতিষ থেকে কীভাবে জ্যোতির্বিদ্যা হবে, এই 3টি করে রাখবে। প্রশ্নের মান 8, এখান থেকে তোমাদের আমি 4টি কোশ্চেন রেখেছি। তোমরা অবশ্যই যে 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রথম 2টিতে খুবই গুরুত্বপূর্ণ, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি ও গুরুত্ব লেখো, ভৌগোলিক অন্বেষণের প্রাথমিক পর্বে স্পেন ও পর্তুগালের ভূমিকা, পঞ্চদশ ষোড়শ শতকে কৃষিতে কোন ধরনের প্রযুক্তির ব্যবহার হয়, এবং তারপরে যে কোশ্চেনটি রেখেছি দেখো, এটা ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান। এটা আমার ধারণা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের সময় এই কোশ্চেনটা এসেছিল, আমি যখন প্রথম ক্লাস 11-এ পড়ি আমাদের এই মানে কি বলবো, এই সিলেবাসটাই ছিল, কিন্তু নাম্বার সিস্টেমটা আলাদাভাবে ছিল, যেটা এখন চলছে। তো দেখো, প্রশ্নের মান 8 থেকে এই কোশ্চেনগুলো দিয়েছি, কিন্তু তোমরা অবশ্যই উপরের 2টি করে রাখবে। এইগুলো তোমাদের ক্লাস একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর ইতিহাসের সাজেশন। আমি তোমাদের উত্তরগুলো দিতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমি সত্যি 11-এর ক্লাসটা করাইনি এবার, তাই দিতে পারিনি। কিন্তু আমি তোমাদের মানে কথা দিচ্ছি যে সেমিস্টার 3 থেকে তোমরা এখানে প্রতিটা অধ্যায়ের পার্ট বাই টপিক অনুযায়ী মানে সপ্তাহে 1টি করে ইতিহাসের ক্লাস পাবে, 1টি কিংবা 2টি করে। এইগুলো তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হোক। আমি ইতিহাসের সাজেশন দিয়েছিলাম মাধ্যমিকে, এবার একদম 100% কমন এসেছিল। তোমাদের আশা করি এগুলোই বেশিরভাগ স্কুলে আসবে, কারণ যেহেতু স্কুল কোশ্চেন করবে, বিভিন্ন স্কুলের বিভিন্ন ধরনের কোশ্চেন হয়। কিন্তু আমার ধারণা যে কোশ্চেনগুলো দিয়েছি এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষার এক্সামিনের পেপারটা হবে। তো সকলে ভালো করে পরীক্ষা দিও, কাল সেমিস্টার 3-তে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।